তোমরা যারা কেমিস্ট্রি বুঝতে পারো না, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি বলতে গেলে অর্গানিক কেমিস্ট্রি ফাইনালি বোঝার থাকে, বাকি তো মুখস্থ করে ফর্মুলা মুখস্থ করে হয়ে যায়। তো আজকে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন শুরু করব। আমরা শুরু থেকে পড়েছি, তোমাদের প্রত্যেক জিনিস ইম্পর্টেন্ট ভাবেই পড়েছি, যে sp3 কার্বন হ্যালোজেন বন্ড থাকলে তাদেরকে অ্যালকিল হ্যালাইড বলা হয়, এবং অ্যালকিল হ্যালাইড কি রিয়াকশন দেয়? সাবস্টিটিউশন রিয়াকশন দেয়। সাবস্টিটিউশন, এবং সাবস্টিটিউশন দুভাবে হয়, এক হচ্ছে SN2 আর একটা হচ্ছে SN1। SN1 মানে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আমরা বলতে পারি, আর SN1 বলতে 3 ডিগ্রি, আর SN2 বলতে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এটা হচ্ছে মাইন্ড ম্যাপ, এটা মনে রাখতে হবে। আজকে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন পড়বো। তো আজকে আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন ভুলে যাবো, আজকে শুধু আমরা শিখবো এলিমিনেশন রিঅ্যাকশন কি, এটা কি হয়, এইটুকুই শিখবো আজকে, পরের ক্লাসে বাকিটা। তাহলে চলো আমরা শুরু করছি। তো আমরা কি বলেছি, ইথাইল ক্লোরাইডের স্ট্রাকচারটা কি হবে? কার্বনের 4টে হাত, এটা মাথায় রাখবে সবসময়। তা 4টে হাত আমরা করে দিলাম, প্রত্যেকটা কার্বনের 4টে হাত। এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। যে কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত থাকবে সেটাকে বলা হবে আলফা কার্বন। ক্লিয়ার? আলফা কার্বনের পাশের কার্বনকে বলা হবে বিটা কার্বন। হলো আলফা কার্বন ডেফিনেশন, বিটা কার্বন ডেফিনেশন আমরা পড়ে ফেললাম। এই যে কার্বনটা, এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ কার্বন হ্যালোজেন বন্ড আছে। এখন আমরা একে একটা বাল্কি বেস পটাশিয়াম টার্ট বিউটক্সাইড, এটার নাম হচ্ছে পটাশিয়াম টার্ট বিউটক্সাইড। এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম, টার্ট বিউটাইল গ্রুপ, এটা হচ্ছে টার্ট বিউটাইল অ্যালকাইল হ্যালাইড আমরা পড়েছি। তো এখানে অক্সিজেন দেওয়া আছে, হ্যালোজেনের পরিবর্তনে অক্সিজেনটা মাইনাস প্লাস কে প্লাস, মাইনাস চার্জ আছে মানে এটা একটা নিউক্লিওফাইল। বুঝলেন? এবারে এটা খুব বাল্কি, তার কারণ হচ্ছে এই যে 3টে বাল্কি গ্রুপ আছে, তার জন্য ওই নিউক্লিওফাইলটা হচ্ছে বাল্কি। তার জন্য এটা কি পড়তেছি আমরা, এলিমিনেশন রিঅ্যাকশনে আমরা জিনিস একটা ইন্ট্রোডিউস করলাম, নতুন জিনিস। sp3 বন্ডের সাথে আমরা একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করলাম, হচ্ছে বাল্কি নিউক্লিওফাইল। এই বাল্কি নিউক্লিওফাইলটা কার মতো আচরণ করে? বেসের মতো। এইটুকু আমরা মনে রাখবো, বাল্কি নিউক্লিওফাইল কার মতো কাজ করে? বেসের মতো। বেস কি কাজ করে? প্রোটন নেয়, H প্লাস অ্যাবস্ট্রাক্ট করে, প্রোটন নেবে। হলো? এবার প্রশ্ন হচ্ছে, প্রোটন বলতে অ্যাসিডিক প্রোটনকে বোঝা, সেটা আমরা ছেড়ে দিচ্ছি। তো তোমরা যদি এই যে অ্যাটমটাকে প্রোটন ভাবো, তাহলে কি হবে? CH3 করো, CH3, CH3। তো এটা বেস হিসেবে কি করবে? এটা এই প্রোটনটাকে নেবে। তাই যখন প্রোটন বেরোয় মলিকুল থেকে, তখন যে এই যে সিগমা বন্ড পেয়ারটা কার্বনকে দিয়ে দেবে। তো কার্বনের বন্ড পেয়ারটা কি করবে? নিজের কাছ থেকে নিয়ে এইখানে ডবল বন্ড করবে, আর লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। কি হবে তাহলে? তাহলে যে টার্বিউক্ত অক্সাইড ছিল, তার সাথে নতুন বন্ড তৈরি হলো হাইড্রোজেনের আর অক্সিজেনের। আর এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে থাকছে কি? আর দুটো হাইড্রোজেন থাকছে। কার্বনের সাথে কার্বন একটা সিঙ্গেল বন্ড ছিল, এখন একটা ডবল বন্ড পাই বন্ড বানালাম। সিএল বেরিয়ে গেছে মানে আর দুটো হাইড্রোজেন থাকছে, প্লাস সিএল মাইনাস, সেটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে গেছে। হলো? তাহলে এখান থেকে দেখতে পেলাম এটা অ্যালকিন। অ্যালকিন হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন কি? না, যে অর্গানিক রিঅ্যাকশনতে বেস অ্যালকিল হ্যালাইডের বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন প্রোটন নিয়ে কার্বন কার্বন ডবল বন্ড তৈরি করে এবং লিভিং গ্রুপ বেরিয়ে যায়, সেই অর্গানিক রিঅ্যাকশনকে বলা হবে এলিমিনেশন রিঅ্যাকশন। এখানে প্রোডাক্টটা কি? না, অ্যালকিন। বুঝলাম? এখন ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন কি সেটা বুঝলাম। এলিমিনেশন রিঅ্যাকশন,
এখন আমরা ইথাইল ক্লোরাইড দেখেছি। এবার ধরো এই কার্বনটাতে সেল আছে, সাথে এদিকেও একটা কার্বন আছে। এখানে 4টে হাতে বোঝাতে হবে। এই যে মলিকুলটা, এটা যে কার্বনের সাথে হ্যালোজেন থাকবে তাকে আলফা বলা হবে, পাশের কার্বনকে বিটা, তাহলে এখানে বিটা বলা হবে। তাহলে একই রকম ভাবে আমরা যদি বেস দিই, পটাশিয়াম টারবিউটোক্সাইডটাকে আমরা যদি বেস বলি, তার বেস এই প্রোটনটাকে নিতে পারে এবং এইভাবে লিভিং গ্রুপ বেরোতে পারে। তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? CH3 গ্রুপটাকে এইভাবে লিখছি, CH3, এই হাইড্রোজেনটা আছে, এখানে ডবল বন্ড তৈরি হবে আর দুটো হাইড্রোজেন পড়ে থাকবে, বি সি ডি। তাহলে এটা হচ্ছে বি পড়ে আছে, সি পড়ে আছে, ডি, তাহলে অ্যালকিন তৈরি হয়ে গেল। এবার এরকম হতে পারে, বেস তো বিটা হাইড্রোজেন কি নেবে, তাহলে বিটা হাইড্রোজেন এদিকেও আছে, তাহলে এটা নিলে এখান থেকে বন্ডটা এখানে ডবল বন্ড করবে আর লিভিং গ্রুপ বেড়ে যাবে। তাহলে এদিক থেকে যদি হয় তাহলে প্রোডাক্ট কিন্তু কি তৈরি হবে? ধরো এটাকে ডি, তাই ই, তাহলে এটাই তো বেড়ে যাবে, তাহলে ই এফ করো, এটাকে ই এফ করো, তাহলে কি পড়ে থাকবে? এইচ ই পড়ে থাকবে কার্বনের সাথে, আর এইচ এফ পড়ে থাকবে, নতুন কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হবে, আর সাথে থাকছে এইচ ডি আর সেবারে CH3 গ্রুপ। এই যে দুটো মলিকুল দেখো, এই দুটো মলিকুল সেম, একটা CH3 গ্রুপ আছে, একটা CH3 গ্রুপ, পাশের কার্বনের সাথে একটা প্রোটন আছে এইচডি, 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 তার কার্বনের সাথে দুটো হাইড্রোজেন আছে, এখানে তার কার্বনের সাথে দুটো হাইড্রোজেন আছে। তাহলে বিসি যদি উঠে দিই, বিসি আমরা নিজে থেকে দিয়েছি, তাহলে ইএফ যদি উঠে দিই তাহলে দুটো মলিকুল সেম। তাহলে এই যে মলিকুলটা, এটা সিমেট্রিক মলিকুল। তুমি যদি এইভাবে ভাগ করে দাও মলিকুলটাকে, তাহলে দেখো এদিকেও CH3 ইউনিট, এদিকে CH3 ইউনিট, তাহলে সিমেট্রিক মলিকুল একই প্রোডাক্ট দিচ্ছে। তাহলে এলিমিনেশনটা আমরা বুঝতে পারলাম যে বিটা হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, লিভিং গ্রুপটা পেয়ে যাবে, নতুন পাই বন্ড তৈরি হবে, এটা এলিমিনেশন এক্স। সিমেট্রিক মলিকুল হলে সেম প্রোডাক্ট তৈরি হবে। তাহলে একটা অ্যাসিমেট্রিক মলিকুল নিয়ে দেখি। তাহলে অ্যাসিমেট্রিক মলিকুলের একটা এক্সাম্পল আমরা দেখলাম, আমরা দুদিকে একটা করে কার্বন দিয়েছিলাম, এটা সিমেট্রিক মলিকুল হলো। এবার তাহলে এদিকে একটা কার্বন এক্সট্রা দিয়ে দিই, তাহলে ভাগ করতে, আমি দুভাগে আর ভাগ করতে পারবো না মলিকুলটাকে, এটা একটা নতুন মলিকুল হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কার্বনের 4টে করে হাত বোঝাও, কার্বন 4টে করে হাত বোঝাতে হবে প্রোটন হাইড্রোজেন দিয়ে। এই মলিকুলটাকে তুমি দুদিকে ভাগ করলে সেম হবে না, এদিকে CH3 আছে, এদিকে CH2 CH3 আছে, তাহলে ভাগ করতে পারবো না। একই রকম ভাবে পাশের ওই কার্বনটাকে আলফা, পাশের কার্বনটাকে বিটা বলে দিলাম, এটা গামা কার্বন হয়ে যাবে, পরেরটাকে গামা বলা। তাহলে এই বিটা যদি বেস যদি এখন আমরা দেই, তাহলে বেস যদি এই বিটা প্রোটনটাকে নেয়, তাহলে এখানে ডাবল বন্ড তৈরি হবে আর এই লিভিং গ্রুপ বেড়ে যাবে। তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? CH3 ইউনিটটা যেমন CH3 আছে একই রকম ভাবে থেকে যাবে, আর এখানে একটা হাইড্রোজেন আছে কার্বনের সাথে, তাহলে এখানে ডবল বন্ড তৈরি হবে, আর এই হাইড্রোজেনটাও এখানে থাকছে, নিচে হাইড্রোজেনটা থাকছে, আর এদিকে CH3 থাকছে। এটাকে যদি আমরা ভালো করে লিখি, এইভাবে আমরা লিখতে পারি, হাইড্রোজেন হাইড্রোজেন CH3 CH3, দেখতে পেলে কার্বন কার্বন আছে। এবার বেস যদি এই বিটা কার্বন অ্যাটাক করে, তাহলে এই বন্ডটা এখানে নতুন পাই বন্ড তৈরি, লিভিং গ্রুপ বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কি প্রোডাক্ট তৈরি হবে? কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে ডবল বন্ড হবে, এই হাইড্রোজেনটা এখানে আছে, আর এখানে CH2 পুরো এই ইউনিটটা পড়ে থাকবে, CH2 CH3। তার দুটো মলিকুল কিন্তু আলাদা, কারণ দেখো এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন আছে, নেই, এই কার্বনের সাথে একটা CH3 আছে, কিন্তু এখানে ইথাইল গ্রুপ আছে CH2 CH3, তাহলে দুটো মলিকুল কিন্তু আলাদা। তাহলে এখানে একটা প্রোডাক্ট এ তৈরি হবে, একটা প্রোডাক্ট বি তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা তৈরি হবে, প্রশ্ন উঠে আসছে যে কোনটা তৈরি হবে। তো ভালো করে লক্ষ্য করো, এই যে কার্বন, এই কার্বনটা দেখো মনো সাবস্টিটিউশন, একটা মাত্র চেন আছে আর বাকি সবগুলো হাইড্রোজেন দেওয়া আছে, তাই এটা মনো সাবস্টিটিউটেড, মনো সাবস্টিটিউটেড। আর দেখো এই যে অ্যালকিনটা, এখানে দুটো কার্বন, দুটো হাইড্রোজেন কিন্তু দুটো CH3 গ্রুপে সাবস্টিটিউশন আছে, তাকে বলে ডাই সাবস্টিটিউটেড।
সাবস্টিটিউটেড। এখন তোমরা জানো সাবস্টিটিউটেড, তোমরা তখন 11 কেমিস্ট্রি থেকে জানো যে ডাই সাবস্টিটিউটেড অ্যালকিন বেশি স্টেবল হয়, ডাই সাবস্টিটিউটেড অ্যালকিন হচ্ছে বেশি স্টেবল হয়। তাহলে যেটা স্টেবল হবে সেটাই মেজর প্রোডাক্ট। তাহলে কোনটা মেজর প্রোডাক্ট হবে? স্টেবল, যেটা স্টেবল প্রোডাক্টটাকে বলা হবে মেজর প্রোডাক্ট, এটাই মেজর হবে। আর এইটাকে বলা হয় স্যাটজেপ মলিকিউল, স্যাটজেপ প্রোডাক্ট। স্পেলিংটা আমাকে চেক করতে হবে, যাই হোক আমরা দেখলাম স্যাটজেপ প্রোডাক্ট। আর এই যে মনোসাবস্টিটিউটেড এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। মাইনর প্রোডাক্ট এটাকে বলা হয় হফম্যান প্রোডাক্ট। তো এলিমিনেশন রিঅ্যাকশনে আমরা কি শিখলাম? যখনই এরকম অ্যাসিমেট্রিক মানে অ্যাসিমেট্রিক বলতে দুটো দিক সমান নয়, যখনই এরকম মলিকুল থাকবে, এই মলিকুলকে আমরা সহজভাবে এভাবে লিখতে পারি CH3 CHCl CH2 CH3, 1 2 3 4 2-chlorobutan। সবকিছু ইম্পর্টেন্ট, আমরা তোমাদের নোমেনক্লেচার শিখেছিলাম, তো যারা শিখেনি তারা বুঝতে পারবেন না, পড়াশোনা করতে হবে, নাহলে কিছু হবে না। 2-chlorobutanকে যদি আমরা বেস দিয়ে ট্রিট করি, বাল্কি বেস মনে রাখতে হবে, তখন এলিমিনেশন রিঅ্যাকশন হবে। এলিমিনেশনে কি প্রোডাক্ট তৈরি হবে? দুটো প্রোডাক্ট তৈরি হতে পারে, একটা হচ্ছে মনোসাবস্টিটিউটেড অ্যালকিন আর একটা হচ্ছে ডাইসাবস্টিটিউটেড অ্যালকিন। ডাইসাবস্টিটিউটেড অ্যালকিনের হবে সব থেকে স্টেবল, কারণ আমরা ক্লাস 11-এ পড়েছি যত অ্যালকিনের সাবস্টিটিউশন বাড়বে তত অ্যালকিনের স্টেবিলিটি বাড়বে। তো ডাইসাবস্টিটিউটেড অ্যালকিন হবে মেজর প্রোডাক্ট এবং এটাকে বলা হয় সেটজেপ প্রোডাক্ট। এখন তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই যে অ্যালকিনটা তৈরি হলো, এটা আমরা ট্রান্স বানিয়েছি, এটাকে বলা হয় ট্রান্স। আরেকটা হতে পারত কি সিস অ্যালকিনও হতে পারত, মানে দুটো গ্রুপ সেম দিকে থাকবে। তাহলে এখানে কিন্তু আবার দুটো অপশন থাকবে, সিস হবে না ট্রান্স হবে, দুটোই কিন্তু ডাই সাবস্টিটিউটেড। সেক্ষেত্রে ট্রান্সটা হবে মেজর প্রোডাক্ট, ট্রান্স হবে মোর স্টেবল, এটা হবে মেজর প্রোডাক্ট। তাহলে আজকে আমরা কি শিখলাম? যে এলিমিনেশন রিঅ্যাকশন কি না, কোনো অ্যালকিল হ্যালাইডকে যদি আমরা বাল্কি বেস দিয়ে হিট করি তাহলে সেখানে এলিমিনেশন রিঅ্যাকশন হবে। এলিমিনেশন রিঅ্যাকশনে অ্যালকিন তৈরি হবে। এবার কোন অ্যালকিন তৈরি হওয়ার সময় দুটো অ্যালকিন হতে পারে, একটা মনোসাবস্টিটিউটেড লেস স্টেবল, একটা ডাইসাবস্টিটিউটেড মোর স্টেবল অ্যালকিনটা হবে মেজর প্রোডাক্ট। এখন একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে যদি প্রশ্ন করে যে দুটো ডাইসাবস্টিটিউটেড অ্যালকিন এর মধ্যে সিস ট্রান্স তো হওয়া সম্ভব, সেক্ষেত্রে কোন অ্যালকিনটা মেজর প্রোডাক্ট হবে? সেখানে ট্রান্সটাই হবে মেজর প্রোডাক্ট। তাহলে ট্রান্স অ্যালকিন হবে এটা মেজর প্রোডাক্ট। আজকে আমরা শিখলাম এলিমিনেশন রিঅ্যাকশন কি, আর এলিমিনেশন রিঅ্যাকশনে কি প্রোডাক্ট তৈরি হয়, অ্যালকিন, কোন অ্যালকিনটা স্টেবল এবং সেট যে প্রোডাক্ট কোনটা। তো পরের দিন আমরা যেটা ডিসকাস করব যে কখন এলিমিনেশন হবে কখন সাবস্টিটিউশন হবে। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।